তাকে বলে দিও আমি চুল অনেক ভালোবাসি, তাই চুলকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। রাজার কথা শুনে মিমি আরো জোরে চুল আঁচড়াতে থাকে। রাজা গিয়ে মিমির হাত ধরে নেয়। কি প্রবলেম? নিষেধ করেছি তো। আমার চুল আমি কি করব সেটা আমার ব্যাপার। রাতের ঘটনার জন্য আমি সত্যি সরি। উল্টাপাল্টা কথা শুনে মাথা কাজ করছিল না তাই। মিমি কথায় কান না দিয়ে নিজের মতো মাথার চুলগুলো এলোমেলো ভাবে আঁচড়াতে থাকে। রাগিও না বলে দিচ্ছি, রাতের থেকেও খারাপ কিছু হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি কিন্তু কাঁচি দিয়ে সব চুল কেটে ফেলবো মিমি। আসেন না, কত সাহস, আমিও দেখব। চ্যালেঞ্জ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। ওকে, ডান। বাট আমি কিছু করে বসলে তুমি তখন আমার দোষ দিতে পারবে না, বা মন খারাপ করে রাগ করেও থাকতে পারবে না। এই কথা আগে দাও। ওকে, অ্যাকসেপ্টেড। আমিও দেখি রাজা বাবু কত দৌড়। তোমার মতো চুনোপুটি সামলানো আমার 1 মিনিটের কাজ। আবুল একটা, ভাগেন এখান থেকে। করি যে আমার, আমি চুল খুব ভালোবাসি গো, তাই এটার প্রতি অবহেলা আমার সহ্য হয় না। শোনেন, হ্যাঁ বলো বলো। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। দেরি? কত দেরি? এই ধরুন সন্ধ্যা পর্যন্ত। এখন বাজে সকাল 8টা 12, আর তুমি এখন বের হয়ে সন্ধ্যায় আসবে? কি এমন কাজ শুনি? আপনাকে বলাটা প্রয়োজন মনে করছি না। আরে, ইউ আর মাই ওয়াইফ, সো এতটা রাইট আমার আছে। আপনার সাথে এত বকার সময় আমার নেই। আমার ক্লাস আছে, সেটা শেষ করে একটা কাজ আছে, সেটা শেষ করেই আসবো। আচ্ছা, একা কেন যাবা মানু? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা খুব আপসেট হয়ে গেছে। মিমি মানুর অসুস্থতার কথা ভোলানোর জন্য রাজাকে বলে, আচ্ছা, আপনি যাবেন আমার সাথে? আমি? এই জন্যই বললাম আমি একাই যাই। আমি সাথে গেলে তো ছেলেরা তোমার দিকে তাকাবে না। নিজের বেলায়ও সেম, মেয়ে তাকাবে না, তাই যাবেন না। বড্ড বেশি কথা বলো তুমি, এসব ভালো না। আমি গেলাম, থাকেন আপনি। এই না না, আমারও আজ ক্লাস আছে, একসাথেই যাই। মিমি আর রাজা একসাথে যায় আর অরিন পরে যায়। মিমি ক্লাসের সামনে যেতে দেখে সোহাগ ওর দিকে আসছে। কোথায় ছিলে? কয়দিন আসো না? জানো কত মিস করেছি। রাজা কিছু দূর থেকে সব কথা শুনতে পেয়ে রেগে যায়। প্রচন্ড রাগে ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে। ও তাই? যাক, কেউ তো ভাবে আমায় নিয়ে। আসলে মানুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আসতে পারিনি। আচ্ছা, মানুদের বাসায় থাকো কেন তুমি? আসলে মানু আমার কাজিন হয়। ও আচ্ছা, তার মানে রাজা স্যার তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ। রাজা এবার আরো রেগে যায় আর বিড়বিড় করে নিজে নিজে কথা বলতে শুরু করে। কি, আমাকে ভাই বলা হচ্ছে? আমি ওর কাজিন লাগি? আজ আমি ওকে, কুল ডাউন রাজা, ওকে তুই বাড়িতে গেলেই পাবি। মিমি সোহাগের সাথে ক্লাসে যায়, এক বেঞ্চেই বসে। রাজা ক্লাসে এসে দেখে সোহাগের সাথে মিমি এক বেঞ্চে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। রাজা কোনোভাবে ক্লাস শেষ করে বেরিয়ে যায়। মিমিও ক্লাস শেষ করে সেই পেশেন্টের রুমে যায়। তুমি কোথায় ছিলে গো? জানো তোমাকে কত খুঁজেছি। আর আমি নাকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তাই? কে বলেছে? আমি বলেছি। আসলে ওর জন্য আমি বিদেশ থেকে 3টা ইনজেকশন আনিয়েছি। যদিও লাইফ রিস্ক আছে, তবুও এই কাজটা আমি করবই। লাইফ রিস্ক মানে? মানে এই 3টা ইনজেকশন 2 দিন পর পর পুশ করে পেশেন্টকে ইমার্জেন্সিতে রাখা হবে। এই ইনজেকশন স্যুট করলে পেশেন্ট সার্ভাইভ করবে, স্যুট না করলে ডেথ। রিয়েলি? আরে ক্রেজি, আপনি কিভাবে এটা করতে পারেন? আমি এই রিস্কটা নেব, আর এটা উইদাউট পারমিশন, ওকে? দেখেন, আপনি এত বড় রিস্ক নিয়ে বিপদে পড়বেন। এমনি একজন মারা গেল কিছুদিন আগে, সেটার রেশ এখনো কাটেনি। ইটস মাই ফাইনাল ডিসিশন। তোমরা ঝগড়া করছো কেন? রাজা পেশেন্টের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে বলে, কই ঝগড়া করছি? আমরা তো বন্ধু, তাই মজা করছিলাম। চকলেট খাবি না? এই দেখ, তোর প্রিয় চকলেট নিয়ে এসেছি। এই তুমি কি ভালো গো? তোমরা দুজনেই অনেক ভালো। মিমি অবাক হয়ে রাজাকে দেখে। সত্যি ওর মায়ার শেষ নেই, মানুষের কষ্ট একদমই সহ্য করতে পারে না। এই তোমার নাম কি গো? আমার নাম? ওর নাম শুটকি। কি মজা সুটকি। না গো, আমার নাম মিমি। এই জানো, তোমাকে না খুব সুন্দর দেখতে, একেবারে স্বপ্নের পরীদের মতন। এবার বেশি হয়ে যাচ্ছে না? আপনি চলুন আমার সাথে। মিমিকে নিয়ে রাজা বের হয়ে যায়। নিজের কেবিনে নিয়ে মিমিকে চেয়ারে বসিয়ে মিমির সামনে চেয়ার নিয়ে বসে।
একটা পাগল আমাকে সুন্দর বলে, তাও এটা সহ্য হয় না। তোমাকে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সব কাজ শেষ। এবার বাসায় যাও। কাল থেকে আমি মাসুমের চিকিৎসা শুরু করব। আমার সেই ব্যাপারে ডক্টরদের সাথে মিটিং আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আমি একা যেতে পারি। এইসব পাকনামিই তো ভালো লাগে না। মিমি কিছু না বলে উঠে চলে যায় বাইরে। মিমি শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে। হঠাৎ তার নজর পড়ে একটা মেয়ের দিকে। কি, এই তো সেই মেয়ে যে রাজাকে উল্টো পাল্টা দোষ দিয়ে পুলিশে দিয়েছিল। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খবর দাঁড়া। মিমি ছুটে গিয়ে ওই মেয়েকে ধরে। এই যে মেয়ে, কি করছো এখানে শুনি? আমি এখানে একটা কাজে আসছিলাম, কিন্তু আপনি কে? আমি তোমার জম, মর্ত লোকে নিয়ে যেতে এসেছি। কি বলছেন এসব? আমার কথা বাদ দে, এবার তুই বল, আমার রাজার পিছে কেন লেগেছিলি? আপনি? আমি রাজার বউ। আসলে আমি সত্যি খুব দুঃখিত। আমার পরিবারের খুব অভাব, আর এর জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে, তাই আমি এই কাজ করেছিলাম। কিন্তু এটা ঠিক করনি। একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন হলো তার সম্মান, তাই সেটা কখনো কেড়ে নেওয়া ঠিক না। আমি খুবই লজ্জিত। আপনি চাইলে আমি সবার সামনে গিয়ে আমার দোষ স্বীকার করতে পারবো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও। আবার ফোন বন্ধ করে পালিও না। তোমার জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব। আর লজ্জা দেবেন না ম্যাম, আমি এমনিতেই নিজের কাছে নিজেই ছোট হয়ে আছি। মিমি মেয়ের সাথে কথা বলে ওর বাসা চিনে নিজের বাসায় ফিরে। রাত 9টা। রুমে গিয়ে দেখে রাজা রুম অন্ধকার করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। কি হয়েছে রাজা বাবু? রাজা চোখের ওপর থেকে হাত সরায়। কোথায় ছিলেন এতক্ষণ? কাজ ছিল। সেটাই জানতে চাচ্ছি। কি এমন কাজ যে রাত 9টা পর্যন্ত বাইরে থাকা লাগবে? কৈফিয়ত চাইছেন? না, শুধু জানতে চাচ্ছি। বাধ্য নই। রাজা কিছু বলার আগেই মিমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথা সহ হাত মুখ ধুয়ে বের হয়ে চুলগুলো ঘুরে ঘুরে মুছতে থাকে। রাজা মিমির দিকে তাকিয়ে দেখছে আর ফুলছে। রাজার তাকিয়ে থাকা দেখে মিমি টাওয়ালটা রাজার দিকে ছুঁড়ে দিয়ে সেটা রাজার মুখে গিয়ে পড়ে। রাজা হুড়মুড় করে বিছানা থেকে নেমে মিমির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। এ কি করছেন? ছাড়ুন বলছি। কেন? অন্য কেউ ধরলে তো খুশি হও, আমি ধরলে এভাবে ছটফট করো কেন? কারণ আপনি ধরলে আমার সহ্য হয় না। ছাড়ুন বলছি। ও, তাই বুঝি। সোহাগকে কি বলেছিলে? আমি তোমার কাজিন, ভাই লাগি? লাগলে দোষ কিসে? রাজা মিমির 2 হাতের ওপর নিজের 2 হাত রেখে জড়িয়ে ধরে আছে শক্ত করে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। চুপচাপ থাকো, ছটফট করলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ছাড়ুন না। রাজা মিমির কাঁধে নিজের মুখ রাখে। ওহ মা গো, মরে গেলাম গো। রাজা মিমিকে ঘুরিয়ে নিজের সাথে লাগিয়ে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে। কি হলো? আপনার দাড়ির খোঁচা লাগছে। তো সব সহ্য করতে হবে? আচ্ছা ছাড়েন, এখন সব সহ্য করবো, হইছে? হেরে গেলা তো বাজি। না হেরে উপায় আছে নাকি? যাক, আমারও বেশি কষ্ট করা লাগলো না। আপনার গা থেকে অপূর্ব একটা গন্ধ আসে। তাই? কেমন লাগে? নেশা নেশা লাগে। চলো মাতাল হই। হঠাৎ দরজায় কেউ ডাকে। কারো কি সময় হয় না আসার? বেঁচে বেঁচে আমার সুখের সময় আসা লাগে? ছাড়েন, খুলি দরজাটা। লাগবে না খুদা, এভাবে থাকতে ভালো লাগছে। মিমি রাজার পেটে কোনোই দিয়ে একটা গুঁতো দিলে রাজা মিমিকে ছেড়ে পেটে হাত দিয়ে চিল্লাতে থাকে আর মিমি গিয়ে দরজা খোলে। তুমি এখন এখানে? আমি একটু রাজা স্যারের সাথে কথা বলতে চাই। আসলে স্যার, আমার সব মনে পড়ে গেছে। আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি আমার মাকে কল দিয়েছিলাম, ওনারা আমাকে নিতে এয়ারপোর্টে আসবে বলেছে, তাই আমি কাল চলে যাব। আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা। মিমি মনে মনে ভাবে, যাক, এই ভেজাল তো মিটলো। আমার রাজার আর কোনো ক্ষতির ভয় থাকলো না। আচ্ছা, আমি ছেড়ে দিয়ে আসবো। না স্যার, অনেক স্যার আমাকে ছাড়তে যাবে বলেছে। ওকে, ভালো থেকো। কখনো সমস্যা হলে আমাকে জানিও। ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। আমি একটু আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মিমি রাজার কথা না শুনে মানুর রুমে ছুটে যায়। এ কি মা, ঘুমাওনি এখনো? না রে, মেয়েটার এই অবস্থা দেখে ভালো লাগছে না। আর রাহুল চাও কোথায় থেকে গেল, এখনো ফেরার নাম নেই। ওকে নিয়ে ভাবার কি আছে? এখন বড়লোক হয়েছে, দেখো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মানু কিছু বলতে চেয়েও বলতে পারছে না, চেয়ে চেয়ে শুধু শুনছে। এই যে ম্যাডাম, আপনি ঘুমাননি কেন? চোখ বন্ধ করেন। মিমি হাত দিয়ে মানুর চোখ দুটো বন্ধ করে দিয়ে
ওর মাকে ঘুমাতে বলে চলে যায় শ্বশুর শাশুড়ির মার রুমে। আমি কি আসবো? ও মা, আমেরিকার প্রেসিডেন্ট আবার প্রজাদের রুমে ঢোকার পারমিশন নেয় নাকি? এই যে বুড়ো, বেশি পাকামি করলে না আপনার বুড়িকে অন্য হিরোর হাতে দিয়ে দিব। তখন কিভাবে চলেন দেখবো। অমনি শুরু হয়ে গেলি দুটাম। তুমিও এমন রাজার বাবা বৌমাকেও ছাড় দেও না? তোমার বৌমা বুঝি খুব ছাড় দেয় আমাকে? কি ঝগড়ুটে বুড়ো রে বাবা! এই দেখেছো, আমাকে আবার বুড়ো বলছে। বুড়োকে বুড়ো বলবে না তো কি হচ্ছে, খোকা বলবে? মাঝরাতে কি ঝগড়া করতে এসেছো তোমার বৌমা? আমার বইয়েই গেল বুড়োদের সাথে ঝগড়া করতে। এ কি, এখানে কি করছো তুমি? যান আপনি, আমার এখানে ভালো লাগছে। বলে রাজার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। চলে এসো, রাত অনেক হয়েছে, ওনাদের ঘুমাতে দাও। রাত জাগলে ওনাদের আবার মাথা ব্যথা করে। মিমি রাজার কথা শুনে চুপচাপ রাজার সাথে চলে আসে। রাজার বাবা মা রাজার কথা শুনে অবাক হয়ে যায়। দেখেছো চৌধুরী সাহেব, তোমার ছেলের এখনো মনে আছে তুমি রাত জাগলে তোমার মাথা ব্যথা করে। খুব অভিমান ওর, হওয়া স্বাভাবিক। মনে হচ্ছে ভেতরে পাথর গলার সময় এসেছে। মেয়েটা আমার সংসারকে আবার আগের মতো বানাচ্ছে। এত রাতে সবার রুমে রুমে গিয়ে কি পরিদর্শন হচ্ছিল? দেখছিলাম সবার কি অবস্থা। এমনি এমনি বলে না আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলি না কারোর সাথে, যান ভাগেন। এই রে, পুচকি মেয়েটা রাগ করেছে। আমি বড় হয়ে গেছি। তাই? না না, বড় হইনি। আমি ঘুমাবো, সরেন। রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। কি মেয়ে রে বাবা, সুখ দিতে দিতে বাকি রেখে ঘুমিয়ে যায়, পালিয়ে যায়। রাজা রে, মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে যা। তোর জীবনে মেয়ে দিয়ে সুখী জীবন সম্ভব না। রাজাও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অরেন রাতের কথা মতো বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সবকিছুই ভালোই চলছিল। রাজার বাবার সাথে রাজার দূরত্ব কমে যায়। মানু অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে, কিন্তু রাজা আর মিমির খুনসুটি শেষ হয় না। 1 বছর পরে। হ্যালো মিস্টার রাজা, দেখেন তো আমাকে কেমন লাগছে। এইভাবে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমন ভাবে বলছেন যেন জানেন না আজ আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। কি, এইভাবে এক্সাম দিতে যাবেন? প্রবলেম আছে? আমার বাড়িতে থেকে এভাবে চলাফেরা করা যাবে না। শাড়ি পরেছো নাকি অন্য কিছু? খুলে যাচ্ছে সব দিক দিয়ে। যাক, আপনার মতো তো আর কেউ লুচি আলুর দম না যে এসব দেখে বেড়াবে। হোয়াট? কিছু না, বাট কি সব ভাষা ইউজ করো? ভাবি চলো, রাহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চলো। রাজা একটা বোরখা নিয়ে মিমির মাথায় দিয়ে গায়ে পরিয়ে দিয়ে একটা হিজাব পরিয়ে নেকাব পরিয়ে দেয়। মানু দেখে হাসতে হাসতে বের হয়ে রাহুলের কাছে যায়। কি হলো, আমার কলিজাটা এত হাসছে কেন? কি না মানে এত হাসছে কেন? ওইদিকে দেখেন। তোরা হাসছিস? আবার কি যে বিরক্ত লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কিছু হবে না বেবি, যাও। রাজা হাত ধরে মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে টাটা দিয়ে বাড়িতে চলে আসে। রাহুল ওদের রেখে অফিসে যায়। পরীক্ষা শেষে মানু দেখে রাজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মানু রাজার কাছে গেলে রাজার প্রশ্ন নিয়ে দেখে আর মিমির জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর মিমি বের হয়, বোরখার জায়গায় থাকলেও শাড়ি হাতে। ভাইয়া রে, তোর বউ তো দেখি ইতিহাস বানাবে। রাজা মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে জোরে গাড়ি টেনে বাড়িতে যায়। রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কি হয়েছে রে বানু? আমি কিচ্ছু জানি না। এক্সাম কেমন হলো তোদের? ভালো। লা 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 লা। শাড়ি কিভাবে খুললো? খুলে গেছে, আমার কি দোষ? তাই বলে সবার সামনে এইভাবে খুলে হাতে নিয়ে আসবা? তাতে কি, বোরখা তো ছিল। উফ, আমি পাগল হয়ে যাব তোমার জন্য। বকছেন কেন? ক্ষুধা লেগেছে খুব। আমার মাথা খেয়ে পেট ভরেনি? খাবো না। রাগ করে ঘুমিয়ে যায়। রাজা অনেক ডেকেও ওঠেনি মিমি ঘুম থেকে। উপরে দেখে রাজা পাশে শুয়ে জোরে জোরে খবর পড়ছে। একজন শুকনা মেয়ে একবেলা না খেয়ে থাকার কারণে পিত্তথলি শুকিয়ে মৃত্যু। এ কি, তার মানে মিমি আজ মারা যাবে না খেয়ে? মিমি হুড়মুড় করে উঠে দেখে টেবিলে খাবার রাখা, ছুটে গিয়ে খাবার খেতে শুরু করে। আমি এই প্রথম মহিলা রাক্ষস দেখছি। মিমি আর চোখে তাকিয়ে কিছু না বলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ে। খুব সকালে উঠে দেখে রাজার বুকে শুয়ে আছে। রাজা ঘুমিয়ে আছে দেখে মিমি জড়িয়ে ধরে এক চুমু দেয়।
যাক, কাল সকালে খেয়েছিলাম আর তো খেয়ে বলোনি, এতক্ষণে পেট ভরলো। এমনি কি শয়তান বলে ছাড়েন। বাহারে, আমি ধরলেই দোষ আর নিজের লুচুগিরি করে সেই বেলায় দোষ নেই। হঠাৎ কলিং বেলের আওয়াজে রাজা অবাক হয়ে যায়। এত সকালে কি আসবে? দেখি কে, ছাড়েন। কে আবার? দুর্ভাগ্য। মিমি গিয়ে দরজা খুলে দেখে খুব পরিচিত একটা মুখ কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। রাজার মা, বাবা, মানুষ সবাই ঘুম চোখে আসে, কিন্তু সে অতিথিকে দেখে সবার ঘুম সহ দুনিয়া ছুটে যাওয়ার মতো অবস্থা। অতিথি দৌড়ে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। মিমি অবাক হয়ে যায়। এই মেয়ে, কে তুমি? এভাবে ওকে জড়িয়ে ধরেছো কেন? রাজা ধাক্কা দিয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে চিনতে পারছো না রাজা? আমি তোমার তনুশ্রী। তোমার তানুকে তুমি চিনতে পারছো না? আমার তনুশ্রী অনেক আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কে তুমি মেয়ে? এভাবে নাটক করলে তোমাকে আনু বলে মেনে নিবে, এটা ভাবলে ভুল ভাবছো। অসভ্যের মতো এসে গায়ে পড়ছো, যাও বেরিয়ে যাও। কিন্তু বাবা, ওর চেহারা তো এটা প্রমাণ করে যে ও সত্যি তানু। আমি আমার তানুকে চিনতে ভুল করব না, আর আমার তানু এতটা অসভ্য না। মিমি রাজার মুখে বারবার আমার তানু কথাটা শুনে পাথরের মতো চেয়ে থেকে দেখছে সবাইকে আর ভাবছে, এবার মনে হয় সত্যি ওর স্বপ্নের রাজাকে হারিয়ে ফেললো। মিমি, তুমি আমার সাথে ঘরে এসো, ওর কথা একদম বিশ্বাস করবে না। এই মেয়েকে? আমার বৌমা। ও, এবার বুঝলাম এর জন্য এখন রাজা আমাকে চিনতে পারছে না। আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কথা বলতে বলতে তানু সোজা গিয়ে গেস্ট রুমে ঢোকে। রাজার মা, রাজার বাবা, মানু, মিমির মা সবাই বাধা দেয়, তবুও আটকে রাখা সম্ভব হয়নি। রাজা মিমির হাত ধরে টেনে রুমে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে বসে মিমির হাত দুটো ধরে। বিশ্বাস করো, তানু অনেক আগে মারা গেছে, আর আমি নিজের হাতে ওকে মাটি দিয়ে এসেছি। এই মেয়ের তানু হতেই পারে না। কি হলো মিমি, তুমি চুপ কেন? আমাকে বিশ্বাস করো না? মিমি কিছুই বলছে না, অঝরে চোখের জল পেয়ে পড়া শুরু হলো। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে একটুও বিশ্বাস করো না মিমি? রাজা উঠে গিয়ে ড্রেসিং এ একটা জোরে বাড়ি দেয়, সাথে সাথে আয়না ভেঙে রাজার হাত রক্তাক্ত হয়ে যায়। মিমি ছুটে গিয়ে রাজার হাত চেপে ধরে। এ কি করলেন আপনি? কত রক্ত ঝরছে, এখন কি করব আমি? ছাড়ো আমার হাত। মিমি ব্যান্ডেজ নিয়ে এসে রাজাকে জোর করে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? কেন করব না? কোথাকার এক বাইরের মেয়ে এসে আমার স্বামীকে নিজের বলে দাবি করবে আর আমিও দিয়ে দিব নাকি? রাজা মিমির কথা শুনে একটা শান্তির হাসি দেয়। এই, আপনার মন আবার তানুর মতো চেহারা দেখে গলে যায় তো? তা একটুখানি গেছিল। মেরেই ফেলবো, সবকিছু ধ্বংস করে দিব। আচ্ছা হয়েছে তো, এবার এটা জানার চেষ্টা করো এই মেয়েকে, আর কেন এই বাড়িতে এলো, কি উদ্দেশ্য? আমিও সেটাই ভাবছি। আর আমি মেয়ে একটা, দুনিয়ায় এত ছেলে থাকতে আমার রাজার পেছনেই লাগা। হ্যাঁ, দেখাচ্ছি মজা, দাঁড়াও। কোথায়? আপনি আসুন আমার সাথে। ওকে মহারানী, চলুন। মিমি রাজাকে নিয়ে রান্নাঘরে যায়। সবাই নিজ নিজ রুমে গিয়ে তানুকে তাড়ানোর কথা ভাবছে। শুনুন, আমি এখন আটা ব্রেড করব, আপনি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ছাড়ুন ছাড়ুন বললেও ছাড়বেন না, আরো শক্ত করে ধরবেন। ওকে? মানেটা কি? যা বলছি তাই করবেন। ওকে, ডান। মিমি একটা গ্লাস ইচ্ছে করে ছুঁড়ে ফেলে। এ কি করছো? চুপচাপ নিজের কাজ করুন। রাজা মিমিকে জড়িয়ে ধরে মিমির দুই হাতে হাত দিয়ে আটা মাখায় প্রেম মিশিয়ে দিচ্ছে। গ্লাসের শব্দে তনু বের হয়ে এসে রান্নাঘরে তাকিয়ে দেখে রোম্যান্স চলছে। সেটা দেখে তানু খুব রেগে যায়। মিমি তানুকে দেখে নাটক শুরু করে দেয়। আহা, ছাড়ুন না, কাজ করার সময় তো ভালোবাসার বিরতি দরকার নাকি? রোজই একরকম করেন, এটা ঠিক না। মিমি রাজার দিকে ঘুরে দাঁড়িয়েই রাজার মুখে আটা মাখিয়ে দেয়। রাজা আর মিমি পুরো বাড়ি জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। মিমি ছুটে গিয়ে তানুকে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ও মা গো, মরে গেলাম গো। কি ডাইনি মেরে বাবা মানুষ খুন করে ফেলবে। ও মা গো, বাঁচাও। মিমি এসে তানুর হাত ধরে টেনে ওঠায়। এ মা, আমাকে বকছো কেন? আমি একদমই দেখিনি। রাজা, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু রুমে রেখে এসো না প্লিজ। মানু? হ্যাঁ ভাবি, বলো। এখানে এসে কাজ শুরু করো। মানু এসে তানুর দুই হাত ধরে
আর মিমি 2 পা ধরে গেস্ট রুমে নিয়ে বিছানায় জোরে ফেলে দেয়। তানু আপু, তুমি ব্রেকফাস্টে কি খাও? আমি তো চিকেন ফ্রাই আর চাউমিন খাবো। মানু, ফলো মি। আমরা অতিথি সেবা করব, রান্নাঘরে চলো। মিমি আর মানু রান্নাঘরে গিয়ে চিকেন ফ্রাই আর চাউমিন বানিয়ে তানুর রুমে নিয়ে যায়। তানু দেখে খুশি হয়ে যায়, খেতে শুরু করে। কিন্তু এ কি, এত লবণ আর ঝাল কেন? আসলে আমি এই প্রথম রান্না করছি তো, তাই এরকম হয়েছে। না না, ঠিক আছে। মিমি মনে মনে ভাবে, ব্যাপার কি, আমাকে গালাগালি না করে ঠিক আছে বলে গেল কেন? মিমি, যাই। আমি হসপিটালে যাচ্ছি। আজ মাসুমের ইনজেকশন পুশ করার প্রথম দিন। ভেবে করছেন তো? এভাবে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। আচ্ছা, সাবধানে যাবেন। কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। তুমি যাবা না কলেজে? না, আমি মিশনে আছি, ঘাট থেকে পেতনি নামানোর মিশন। ওকে, ক্যারি অন ডিয়ার। আল্লাহ হাফেজ। বাই। ভাবি, কলেজে যাবা? না, তুমিও যাবে না। কেন? আজ তো রাকি কিছু না। বুঝেছি, এই পাজিটা তোর মাথা পুরাই খেয়ে ফেলেছে। না মানে আম্মুকে বলবো? না ভাবি, না। ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করা? না, আমি তো। ফোন বেজে উঠে। মিমি গিয়ে ফোন রিসিভ করে। মিমি, তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো। কেন, কি হয়েছে? এসো বলছি। মিমি কিছু না ভেবে রেডি হয়ে হসপিটালে গিয়ে দেখে মাসুমের খুব খারাপ অবস্থা। টানা 8 ঘন্টা চিকিৎসা চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। মিমি আর রাজা বাসায় ফেরে না, হসপিটালে থাকে, কারণ আরেকটা ইনজেকশন দেওয়ার আছে। মাসুমকে সুস্থ করতে হবে। এদিকে তানু বাড়ির সবার অবস্থা নাজেহাল করে তুলেছে। রাজার রুমে গিয়ে ঘুমাচ্ছে, সবাই আটকে রাখতে চেয়েও পারছে না। এভাবে 2 দিন কেটে গেল। মাসুমের দ্বিতীয় ইনজেকশন দিয়ে রাজা মাসুমকে নিয়ে নিজের বাসায় নিয়ে আসলো। মাসুম এখন অনেকটা সুস্থ। মাসুম ভাইয়ের কি অবস্থা? ভালো রে, তুই কেমন আছিস? আমরা খুব একটা বড় বিপদে আছি গো। কি বিপদ? তোমার সেই জেসিকা এই বাড়িতে অরিন সেজে এসেছিল। অনেক দিন হলো চলে গেছে, ওর জন্যই তোমার চিকিৎসা এত দেরিতে হলো। ইনজেকশন গুলো নিয়ে চলে গেছিল, পরে ভাইয়া আবার অনেক চেষ্টা করে ইনজেকশন গুলো নিয়ে এসেছে। প্রায় 1 বছর সময় লেগেছে পারমিশন গ্রান্টেড করতে। আর এখন তানু আপুর মতো চেহারার কেউ একজন এসে আমাদের বাড়িকে নরক বানিয়ে রেখেছে। সত্যি তোদের ঋণ শোধ করার নয়। কি হচ্ছে মাসুম বাচ্চা? আরে ভাবি, রাজা এসো, ভেতরে এসো। কি অবস্থা? ভালো, অনেক ভালো। তানু লুকিয়ে লুকিয়ে সবার কথা শুনছে। দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। সত্যি তো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মিমি তানুকে এক টানে বের করে নিয়ে আসে সবার সামনে। ওকে দেখে মাসুম হাঁ করে তাকিয়ে থাকে। এ কি, এই মেয়েকে তো দেখতে ঠিক তানুর মতো। এটাই তো প্রবলেম ডিয়ার। কে এই মেয়ে? এখানে এসে আমার মাথা খাচ্ছে। আমি তোমার তানু, রাজা, বিশ্বাস করো। তানু রাজার হাত ধরে বসে পড়ে। এই মেয়ে, সরো বলছি। আমার রাজার আবার মেয়েদের ছোঁয়াতে অসুখ হয়ে যায়। তানুর হাত এক ঝটকায় ছাড়িয়ে নেয়। মিমি গিয়ে রাজার কোলে বসে পড়ে। রাজা সবার সামনে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। ওহো, কি বেহায়া মেয়ে দেখেছো মাসুম, সবার সামনে এভাবে রাজার কোলে বসে। তার বর, সে কোলে বসবে না মাথায় বসবে সেটা তার ব্যাপার, তুমি বলার কে? বাবা, তানু আমার নাম ধরে ডাকছে, আবার তুমি করে। ব্যাপারটা সত্যি রহস্যজনক। রাজা বাবু, হুম, আমাকে রুমে নিয়ে চলো না প্লিজ। কেন, পায়ে কি হয়েছে? মনের পা ভেঙে গেছে। ওকে, চলো। রাজা মিমিকে কোলে নিয়ে রুমে চলে যায়। মানু মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যায়। তানু রুম থেকে বের হয়ে এমন সময় মাসুম তানুকে ডাকে। আমি জানি তুমি তানু না, কারণ তানুকে আমরা নিজের হাতে মাটি দিয়েছি। তানুর ফিরে আসা অসম্ভব। এখন এটা বলো, তুমি কে আর কেনই বা এখানে এসেছো? ধ্বংস করে দিতে এসেছি, সাথে তোমাকেও। মাসুম কিছু বলার আগেই তানু বের হয়ে যায়। মাসুম মনে মনে ভাবতে থাকে, এই দুনিয়ায় ওর ক্ষতি করতে পারে এমন 2 জন আছে, এক অনেক আর 2 জেসিকা। তাহলে কি এটা জেসিকা? না না, এটা কিভাবে সম্ভব? আর জেসিকার তো বিয়ে হয়েছিল, তাহলে তার কি হলো? এত প্রশ্নের উত্তর কোথায় পাবো? এই যে ম্যাডাম, এটা কি হলো? কই, কি হলো? সবার সামনে এভাবে করে বসে পড়লেন, আবার নিজে পায়ে না এসে কোলে করে আসলেন, এসব কেমন কথা? ও,
এগুলো টেকনিক। মানে? মানে হলো আমার বরের আশেপাশে কেউ আসুক সেটা আমার পছন্দ নয়। আমার বর? হ্যাঁ, এত বড় বড় করো? বড় বউকে একটু পাশে চাইলেই দূরে পালিয়ে যাও। এহ, আমি কি সেরকম বউ নাকি? তাহলে কোন রকম বউ? রাজা মিমিকে জড়িয়ে ধরে। ও আম্মু, মরে গেলাম গো, তোমার ছেলে আমাকে মারছে। রাজা তাড়াতাড়ি মিমিকে ছেড়ে ওয়াশরুমে পালিয়ে যায়। মিমি সেটা দেখে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে। কিরে মা, কি হয়েছে? ওই কিছু না তো। মনে হলো আমাকে ডাকছিলি। না তো। রাজার বাবার ডাক শুনে রাজার মা চলে যায়। রাজা একটু পর বের হয়, কিন্তু মিমির দিকে তাকায় না, কথাও বলে না। মিমি বুঝতে পারে ডাক্তার সাহেবের রাগ হয়েছে। রাজা একটা প্যান্ট পরে বের হয়ে যেতে যেতে একটা গেঞ্জি হাতে করে নিয়ে বের হয়ে যায়। মিমি বারান্দায় দাঁড়িয়ে দেখে রাজা গেঞ্জি গায়ে না দিয়ে কাঁধে গেঞ্জি রেখে খালি গায়ে একটা সিগারেট টানতে টানতে চলে যায়। এত বড় সাহস! মানুষকে বডি দেখানো হচ্ছে। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। কি হয়েছে ভাবি? একা একা কি বিড়বিড় করছো? এই হয়েছে এক মহারানী, সারাদিন বোরখা পরে ঘুরঘুর করবে আর নিজের ভাই জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। যা বাবা, আমি কি করলাম? আমাকে কেন বকছো? কিছু না। যা বাবা, এর আবার কি হলো? মানু আর কিছু না বলে বের হয়ে আসে মিমির রুম থেকে। রাজা সারাদিন বাড়ি ফিরে না, সন্ধ্যা হয়ে গেল। মিমি রাহুলকে কল দেয়। রাহুল, তোর দুলাভাই কি তোর অফিসে গেছিল? কই না তো, কেন বলতো? আসলে আমার সাথে রাগ করে সে সকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। আচ্ছা, আমি দেখছি, তুই রাখ। মিমি ফোন রেখে দেখে রাজা পিছনে দাঁড়িয়ে সেন্টার ফ্রুটে বাবলস ফোলাচ্ছে। কোথায় গিয়েছিলেন? রাজা মিমির কথার জবাব না দিয়ে গায়ে গেঞ্জি খুলে একটা 3 কোয়ার্টার প্যান্ট পরে বাচ্চার মতো মোবাইলে গেমসে ব্যস্ত হয়ে পড়ে। আপনার কি খাওয়া দাওয়া লাগবে নাকি মুখের সাথে সেটাও বন্ধ? রাজা কোনো জবাব না দিয়ে মোবাইল রেখে শুয়ে পড়ে। মিমি সোফায় গিয়ে টান টান হয়ে শুয়ে মোবাইল কানে ধরে বক বক শুরু করে। হ্যাঁ, কে? সোহাগ? ও কি যে বলো না তুমি, দুষ্টু। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ক্লাবের নাম কি যেন বললে? রাজা খরগোশের মতো কান খাড়া করে মিমির কথাগুলো শুনছে। এবার মিমি আলমারি থেকে নিজের কাপড় বের করে বিছানায় ফেলা শুরু করে। রাজার গায়ের উপর কাপড় পরে রাজা প্রায় ঢেকে গেছে। মিমি একটা একটা করে ড্রেস পরে আর আয়নার সামনে গিয়ে আবার চেঞ্জ করে আসে। রাজা আর চোখে তাকিয়ে সবকিছু দেখে। সব শেষে মিমি একটা জর্দা কালারের লং ড্রেস পরে, কিন্তু ড্রেসের হাত নেই আর পেছনে পিঠে জামা কেটে ডিজাইন করা, যার কারণে পিঠের পুরো অংশ দেখা যাচ্ছে। বাহ রিমি, বাহ, সত্যি তুমি অপরূপা। রাজা তাকিয়ে দেখে আর নিজের রাগ সামলাতে পারে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার একটা পার্টি আছে। রাতে কিসের পার্টি? এটা ভদ্রলোকের বাড়ি। এই বাড়ির কেউ ওরকম লাগামহীন চলাফেরা করে না। আর তুমি এই বাড়ির বউ, এইরকম অর্থ উলঙ্গ হয়ে বের হলে এই বাড়িতে আর আসতে পারবে না। কি আমাকে রাগ দেখানো হচ্ছে? নিজের বাড়ি বলে ভাব নেওয়া হচ্ছে। থাকবো না এই বাড়িতে, কাল সকাল হলেই চলে যাব। সেটা যার যার খুশি, কেউ জোর করেনি থাকার জন্য। মিমি রাজার কথা শুনে খুব কষ্ট পায় আর মনে মনে ঠিক করে সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। যেমন কথা তেমন কাজ। সকাল হতে না হতে মিমি ওর মাকে নিয়ে বের হয়ে সবার আড়ালে বাড়ি থেকে চলে যায়। কি রে, তোরা এত সকালে এখানে? কেন, তোর সমস্যা হলে বল, অন্য কোথাও চলে যাব। আমি তাই বললাম নাকি তোর বাড়ি তুই আসবি? এটাই আমার আপত্তি কেন থাকবে? কত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বল, কিছুই বললো না। জোর করে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমি জানলে গিয়ে নিয়ে আসতাম, আমাকে বলতে পারতি। মিমি কিছু না বলে রুমে চলে যায়। এদিকে রাজা মিমিকে না দেখতে পেয়ে সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে যায়। রাহুল রাজাকে খবর দেয় মিমি বাসায় গেছে। ঠিক আছে। রাজা দেরি না করে বাসায় জানিয়ে শ্বশুরবাড়ি রওনা দেয়। রাজা গিয়ে রাহুলের সাথে কথা বলে মিমির রুমে গিয়ে দেখে মিমি কারো একটা ছবি নিয়ে কথা বলছে। রাজা অনেক মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই দাঁড়িয়ে মিমির কথা শুনছে। জানো তো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার চেহারাটা আমার ঠিকভাবে মনে নেই। তবুও মাঝে মাঝে তোমাকে স্বপ্নে দেখি। আমার খুব ইচ্ছে
আমাদের সেই সুন্দর সংসারটা আবার আগের মতো গুছিয়ে নিতে, কিন্তু সেটা আর সম্ভব না। জানি তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। কে এসে? মিমি ছবিটা লুকিয়ে নিয়ে রাজার দিকে তাকায়। আপনি এখানে কেন? এটা আমার প্রশ্নের উত্তর। নাকার ছবি তোমার কাছে? কার সাথে সংসার ছিল? কাকে ভালোবাসতা? আপনাকে বলতে বাধ্য নই আমি। ও, এই জন্যই তুমি আমার থেকে দূরে থাকো? আমাকে এত কষ্ট দাও? মনে একজন আর জীবনে অন্যজন রাখলে এরকমই হবে। আমাকে বললেই পারতে, আমি মুক্তি দিয়ে দিতাম। দেখি কার ছবি এটা। মিমি রাজার সামনে ছবিটা ধরে। রাজা অবাক হয়ে ওঠে। খান আঙ্কেল? তুমি চেনো? হ্যাঁ, কেন চিনবো না? কিন্তু তোমার কাছে এনার ছবি। উনি আমার বাবা। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মারা গেছে। হ্যাঁ, উনি বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সম্ভব? উনি জীবিত আছেন, আর খুব ভালো আছেন। কি বলছেন এসব? কিভাবে সম্ভব? তুমি বাসায় চলো, বাবার কাছে ওনার সব খবর আছে। উনি বাবার খুব ভালো বন্ধু। মিমি ওর ভাই আর মাকে সব জানিয়ে বাড়ি ফিরে যায়। মিমি গিয়ে রাজার বাবার কাছে জিজ্ঞেস করলে রাজার বাবা পুরো বিষয়টা মিমিকে বলে। প্লেন অ্যাক্সিডেন্টের সময় কোনোভাবে মিমির বাবা নিজের পরিচয় ভুলে যায়। তার নামের খান পদবি ছাড়া তার আর কিছুই মনে ছিল না। তারপর রাজার বাবার সাথে দেখা হয়ে রাজার বাবা বাঙালি দেখে দয়া করে তার কোম্পানিতে একটা চাকরি দেয়। তার অসম্ভব সুন্দর কাজের জন্য তিনি ধীরে ধীরে বিশেষ একটা জায়গা দখল করে ইন্ডাস্ট্রিতে। এখন বিদেশের 10 জন বড় বিজনেসম্যানদের একজন তিনি। সবাই তাকে খান সাহেব নামেই চিনে। মিমি সব কথা জানার পর খুশি যেন চোখে ধরে না তার। বাবা, আমি বাবার সাথে কথা বলতে চাই। রাজার বাবা ফোন বের করে মিমির বাবার কাছে ফোন করে। খান, তুই এখনই আমার দেশের বাড়িতে চলে আয়, যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব। কেন, কিছু হয়েছে? আগে আয়, পরে বলছি। মিমিকে কথা না বলতে দিয়ে রাজার বাবা ফোন রেখে দেয়। আসলে এখন আমরা এইসব বলেও বিশ্বাস করবে না। আগে আসুক, পরে ছবি দেখিয়ে তোমাদের দেখে যদি মনে পড়ে তাহলে ভালো হবে। তানু আড়াল থেকে সব জানতে পারে। মাসুম লক্ষ্য করে তানু দরজার পাশে লুকিয়ে কথা শুনছে। এই যে শুনছেন? শোনার জন্য তো আসলাম, শুনতে দাও। আমি কিছু বলছি। তুমি? কি হচ্ছে এখানে? তানু কিছু না বলে দৌড়ে গিয়ে পালিয়ে যাওয়ার সময় পায়ে প্যাচ লেগে ঘর মোছা বালতির পানিতে মুখ গুজে যায়। মাসুম সেটা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যায়। তানু মুখ আড়াল করে নিজের রুমে চলে যায়। গিয়ে নিজেকে দেখে অবাক হয়ে যায়। এক এক করে 2 দিন কেটে গেছে। আজ মিমির বাবা আসবে। সবাই তাকে নিতে এয়ারপোর্টে গেছে, শুধু তানু আর মাসুম ছাড়া। মাসুম গিয়ে তানুর দরজায় কড়া নাড়ে। কে? আমি মাসুম। কি দরকার বলো? দরজা খোলা যাবে না। আজ 2 দিন থেকে ঘরে আছো, তোমার খিদে পায়নি? সে নিয়ে তোমার ভাবা লাগবে না। মাসুম মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। সে নিজের ঘরে চলে যায়। সবাই মিলে মিমির বাবাকে নিয়ে আসে। এদিকে রাহুল আর মিমির মা রাজাদের বাড়িতে আসে। মিমি বাবা আসার পর মিমির মাকে দেখে মাথা ঘুরে পড়ে যায়। রাজা চেক আপ করে জানায় পুরনো স্মৃতি মনে পড়ায় এরকম হয়েছে, কোনো সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যে মিমির বাবার জ্ঞান ফিরে আসে। মিমির মাকে চিনলেও মিমি আর রাহুলকে চিনতে পারছে না, কারণ তারা দুজনেই ছিল খুব ছোট। রাজার বাবা মিমির বাবাকে সব বলল। দুপুর হয়ে আসলো। সবার মাঝে অন্যরকম এক আনন্দ। সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলো। বৌমা, আমার কিন্তু ইলিশের মাথাটা চাই। হ্যাঁ বাবা, দিচ্ছি। তাহলে আমি কোনটা নিব? বাচ্চাদের মতো এখন মাথা নিয়ে মারামারি করো। বুড়োদের ঝামেলা দেখতে দেখতে বাচ্চাদের ঝামেলা আর দেখাই যায় না। এই খবরদার যদি বুড়ো বলেছ। সত্যি আজ মনে হচ্ছে জীবনের সব সুখ একবারে পেয়ে গেছি। রাজা একটু খেয়ে সবার চোখের আড়ালে রুমে চলে যায়। গিয়ে একা একা বক বক করতে থাকে। রাজা, 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 এটাই সঠিক সময়। মিমির মন ভালো আছে, আর সবাই গল্পে মেতে আছে। যা মিমিকে একটু নাচিয়ে নেয়। রাজার মাথায় দুষ্টুমি আসতে বাইরে গিয়ে দেখে মিমি কাজে খুব ব্যস্ত। রাজা মানুকে ডেকে বলে, তোর ভাবিকে বল আমার শরীর খারাপ লাগছে, আমি ডেকেছি। মানু রাজার কথা মতো মিমির কাছে যায়। ভাবি, ভাইয়ার নাকি শরীর
খারাপ, তোমাকে রুমে ডাকছে। আচ্ছা যাচ্ছি। মিমি এদিকে কাজ করতে করতে রাজার কথা ভুলে যায়। রাজা অপেক্ষা করতে করতে মেঝেতে ঘুমিয়ে পড়ে, মাথা মেঝেতে আর পা সোফার ওপরে রেখে। মিমি অনেকক্ষণ পর রুমে গিয়ে দেখে রাজা মেঝেতে পড়ে আছে। সেটা দেখে তার মনে পড়ে যে রাজার শরীর খারাপ। মিমি চেঁচিয়ে সবাইকে জড়ো করে মরা কান্না জুড়ে দেয়। ও আমার স্বামী গো, আমার বাবাকে ফিরিয়ে দিয়ে নিজে আমাকে ছেড়ে চলে গেল কেন? ও গো মোর প্রিয়তম গো, আমি তোমাকে ছাড়া এই ত্রিভুবনে কি করিব? আমু, ভাবি এরকম করছে কেন? কি হয়েছে? হাল্লা জানে, মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না তো? রাজা চোখ মিলে দেখে সবাই দাঁড়িয়ে ওকে দেখছে, আর মিমি ওর পাশে বসে মরা কান্না কাঁদছে। কি হয়েছে? আমার নাক ফুলের জোর আছে, আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি। আর ইউ ম্যাড? তুই মেঝেতে কি করছিলি? আমি তো এমনি বেয়াদবি করতে করতে ঘুমিয়ে গেছিলাম। সবাই মিমির কাণ্ড দেখে হাসতে হাসতে নিজ নিজ রুমে চলে যায়। রাজা মিমি এক হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমি মরলে এভাবে কাঁদবে? না। আমি তো তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? তাহলে আমি মরে যাই? না। কেন না? কেন? আমার নাক ফুল পড়তে ভালো লাগে খুব, আপনি মরে গেলে নাক ফুল পড়তে দেবে না। হায় রে কপাল, আমার কাকে আমি কি বলছি? আচ্ছা ছাড়েন, আমি একটা জিনিস দেখাই। রাজা হাত ছাড়ার সাথে সাথেই মিমি এক দৌড়ে বাইরে পালিয়ে যায়। এত বড় ধোঁকা! রাজার বাবা রাহুল আর মিমির বাবা সবাই মিলে হসপিটাল দেখতে যায়। রাজাকে দেখে একটা বাচ্চা ছুটে গিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমার বাবাকে বাঁচান স্যার। কে এই বাচ্চা? ড্যাড, ও আমাদের হসপিটালের দারোয়ান ছেলে। ওর বাবার কি হচ্ছে? বেশ কিছুদিন যাবৎ গলা দিয়ে রক্ত বের হয় আর প্রচন্ড কাশি হয়। যক্কা হয়ে যায়নি তো? না, আমি রাহুলকে দায়িত্ব দিয়েছি, ও দেখছিল, কিন্তু আমি না লাগলে হচ্ছে না। তোমরা ঘুরে দেখো, আমি দেখি কি করা যায়। রাজা আইসিইউতে চলে যায়, গিয়ে সব পরীক্ষা নিজ হাতে করে। রাতে বাড়ি ফিরে মন খারাপ করে বিছানায় বসে থাকে। মিমি চা নিয়ে এসে চুপি চুপি রেখে দিয়ে রাজার সামনে দিয়ে চলে যায়, কিন্তু সেদিকে রাজার কোনো খেয়াল নেই। সে আনমনে কি যেন ভাবছে। মিমি ঘুরে এসে রাজার পাশে বসে। এই যে কাকে নিয়ে এত ভাবছেন, সতীন আনার ধান্দা নাকি? হ্যাঁ, মজা করো না, সবসময় ফানি মুডে থাকি না। কি হয়েছে বলা তো যায়। আমাদের হসপিটালে ড্রাগ সাপ্লাই হচ্ছে, অনেক স্টুডেন্ট পেশেন্ট এসবে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এসব কে করছে বুঝতে পারছি না। আপনি জানলেন কিভাবে? আজ এক পেশেন্টকে দেখতে গিয়ে দেখি একই ড্রাগস সব পেশেন্টের শরীরে পুশ করা। অনেকের দায়িত্বে ছিল এই পেশেন্টগুলো। ও আমাকে বলেনি, আমি টেনশন করব বলে। ও তাই অনেক ভাইয়া তোমাকে নিয়ে এত ভাবে। ভাবি, এইদিকে আসো, দেখো মাসুম ভাইয়া আর রাহুল কি করছে। মিমি গিয়ে দেখে রাহুল আর মাসুম বালতি ভরে ভরে পানি নিয়ে গিয়ে তানুর দরজার নিচ দিক দিয়ে ঢালছে। এ কি করছো এসব? গর্তে ইঁদুর গেছে, পানি দিয়ে বের করছি। তানু মাসুম আর রাহুলের কাণ্ডতে বিরক্ত হয়ে বেরিয়ে আসে। সবাই তানুর অবস্থা দেখে চোখ ছানা বড় করে তাকিয়ে থাকে। মিমি ওয়াশরুম থেকে রাজাকে অনেক বুঝিয়ে বাইরে আসে আর এই কথা দেয় আজকের পর থেকে মিমি রাজার সব কথা মেনে চলবে। যদিও সেটা হবার নয়, তারপরেও রাজাকে ছেড়ে দেয়, কারণ মিমি যতই পালিয়ে বেড়াক ঘুরে ফিরে সেই আবার রাজার ঘরেই তাকে আসতে হবে। 3 বছর পর এখন আর মিমি আগের মতো বাচ্চাদের মতো বায়না করে না, কারণ সে এখন আর একা না। তার কোল জুড়েও একটা ফুটফুটে ছেলে সন্তান এসেছে, যার নাম দেওয়া হয়েছে আরহাম চৌধুরী। দেখতে রাজার মতোই অসম্ভব সুন্দর। মিমিও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। সে এখন দেশের নামকরা 10 জন ডাক্তারের মধ্যে একজন। সে নিজে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলেছে গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসা করার জন্য। এদিকে মানু আর রাহুলের বিয়ে হয়েছে। অনেকের জাল ওষুধের ব্যবসা আর ড্রাগ সাপ্লাই ধরা পড়ার পর সেই বেচারা এখন জেলের হাওয়া খাচ্ছে। মাসুম আবারও ফিরে গেছে তার জেসিকার কাছে, যদিও এটা জেসিকার নিজেকে শুধরে নেওয়ার ভালো ফল বলা যায়। এই যে ম্যাডাম, কি করছেন? আমার বাবাইকে আদর করছি। আদর তো বাবাইয়ের পাপার পাওয়ার কথা। সেটা ওনাকে রোজ দেয়া হয়, এত হিংসা করার কিছু নেই। আসো বাবাই, আমরা নতুন মা নিয়ে আসবো। এই কথা মা। মিমি হাত থেকে আরহামকে নেয়
আর আরহামও সাথে সাথে তার পাপার কোলে হিসু করে দেয়। রাজার বাবা মা রুমে আসে। ঠিক করেছো দাদু ভাই, এভাবে মায়ের সাথে থাকবে। চলে এসো আমার কাছে। আরহামকে নিয়ে চলে যায়। আচ্ছা মিমি, মনে পড়ে সেই পুরোনো দিনগুলোর কথা? পুরনোকে ঘিরেই তো নতুনের সূচনা। এভাবে রাজা নামের মহারাজা আর মিমি নামের মহারানীর জীবন কেটে যায় সুখে শান্তিতে।